আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রিজওয়ানা মতিন, সহকারী অধ্যাপক অর্থনীতি, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট। বিএড অনার্স সেকেন্ড ইয়ার ফোর্থ সেমিস্টারের শিক্ষার্থীদের ইকোনমিক্স পেপার 2, যার কোর্স কোড 520359 এর ইউনিট 9 এর একটি অংশ আজ আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো ইউনিট 9 এর বিষয়বস্তু হলো মনিটারি অ্যান্ড ফিসক্যাল পলিসি বা আর্থিক নীতি ও রাজস্ব নীতি। এই ইউনিটের যে বিষয়বস্তু তা হলো ফিসক্যাল ও মনিটারি পলিসির ধারণা, এর উদ্দেশ্য, ফিসক্যাল ও মনিটারি পলিসির সীমাবদ্ধতা, অর্থনৈতিক উন্নয়নে ফিসক্যাল পলিসি মনিটারি পলিসির ভূমিকা, ক্রাউডিং আউট এফেক্ট প্রভৃতি। আজকের ক্লাসে আমরা শুধু মনিটারি পলিসি বা আর্থিক নীতি নিয়ে আলোচনা করব। ফিসক্যাল পলিসি বা রাজস্ব নীতির উপর আমি পরবর্তীতে আরেকটি ক্লাস নিব। তো তাহলে আজ আমরা শুরু করি মনিটারি পলিসি। আজকের ক্লাস শেষে শিক্ষার্থীরা আর্থিক নীতি বা মুদ্রানীতির সংজ্ঞা দিতে পারবে, আর্থিক নীতি বা মুদ্রানীতির ইনস্ট্রুমেন্টগুলোর বর্ণনা করতে পারবে, আর্থিক নীতি বা মুদ্রানীতির সীমাবদ্ধতাগুলো কি কি তা উল্লেখ করতে পারবে, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে আর্থিক নীতির প্রভাব ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা আর্থিক নীতি কাকে বলে সেটা জেনে নেই। আর্থিক নীতি বা মনিটারি পলিসি সংজ্ঞা দিতে গিয়ে অনেকে বিভিন্ন মত প্রকাশ করেছেন। তো যেসব নীতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক সরকারের কিছু সুনির্দিষ্ট নীতি বাস্তবায়ন করার চেষ্টা করে সেগুলোই মূলত আর্থিক নীতি। সামষ্টিক অর্থনীতির মূল উদ্দেশ্য যেমন উৎপাদন বৃদ্ধি, নিয়োগ বৃদ্ধি, মূল্যস্তর স্থিতিশীল রাখা, এসব উদ্দেশ্যের জন্য সরকার অর্থের যোগান হ্রাস বৃদ্ধি করে। এজন্য কেন্দ্রীয় ব্যাংক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সরকারকে সহায়তা করে থাকে। তাই এভাবে আমরা বলতে পারি যে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সরকার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ে অর্থের যোগান নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেসব নীতি গ্রহণ করে সেগুলোর সমষ্টিই হচ্ছে আর্থিক নীতি। আমরা স্ক্রিনে পল এনজিগের একটা সংজ্ঞা দেখতে পাচ্ছি। তিনি অর্থনীতি বিষয়ক লেখক এবং জার্নালিস্ট। তিনি বলেছেন, all monetary decisions and measures irrespective of whether their aims are monetary or non-monetary, and all non-monetary decisions and measures that aim at affecting the monetary system. তো এই এইনসিকের যে সংজ্ঞাটি এটি অনেক ব্যাপক। এক্ষেত্রে আর্থিক নীতির আওতায় মূল্য ও মজুরি নিয়ন্ত্রণ, রপ্তানি আমদানি প্রভৃতি অনেক অ-আর্থিক ব্যবস্থাও অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এরপরে আমরা আরেকটি সংজ্ঞা দেখতে পাচ্ছি H.G. জনসনের সংজ্ঞা, যেখানে বলা হয়েছে policy employing the central bank's control of the supply of money as an instrument for achieving the objectives of general economic policy। এটা অনেকটাই যথার্থ, কেননা সাধারণ অর্থনৈতিক নীতির উদ্দেশ্য অর্জনের জন্য কেন্দ্রীয় ব্যাংক অর্থের যোগান নিয়ন্ত্রণের জন্য যেসব নীতি গ্রহণ করে, H.G. জনসন তাকেই বা সেগুলোকেই আর্থিক নীতি বলেছেন। তো সুতরাং আমরা সংক্ষেপে বলতে পারি যে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বাস্তবায়িত সরকারের কিছু নির্দিষ্ট নীতিমালার সমষ্টিই হচ্ছে আর্থিক নীতি। দেশের অর্থনীতি স্থিতিশীল রাখা সেটার মূল উদ্দেশ্য। এবার আমরা দেখি ইনস্ট্রুমেন্টস অফ মনিটারি পলিসি কি। ইনস্ট্রুমেন্টস অফ মনিটারি পলিসিকে বাংলায় বলা হচ্ছে আর্থিক নীতির হাতিয়ার সমূহ। যেসব উপাদান পরিবর্তন করে আর্থিক কর্তৃপক্ষ, যেমন সরকার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে সেটা করে থাকে, অর্থের যোগান নিয়ন্ত্রণ করে, সেই সব উপাদানকে আর্থিক নীতির হাতিয়ার বা ইনস্ট্রুমেন্টস অফ মনিটারি পলিসি বলা হয়। যেমন কেন্দ্রীয় ব্যাংকের যে ব্যাংক রেট, ওপেন মার্কেট অপারেশন, ন্যূনতম রিজার্ভ রেশিও,
ঋণ রেশনিং, এগুলোকে মনিটারি পলিসি ইনস্ট্রুমেন্ট বলা হয়। এগুলো ব্যাখ্যা আমরা এখনই করব। আর্থিক নীতির মূল লক্ষ্য হচ্ছে পূর্ণ নিয়োগ অর্জন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা। এই উদ্দেশ্যে আর্থিক কর্তৃপক্ষ যেমন সরকার বা কেন্দ্রীয় ব্যাংক যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করতে পারে সেগুলো হলো প্রথমত মুদ্রার ইস্যু নিয়ন্ত্রণ করা। এই ব্যাপারটা কি আমরা একটু ব্যাখ্যা করি। প্রতিটি দেশেই ধাতব মুদ্রা বা কাগজি মুদ্রা প্রচলিত থাকে। এই যে আমরা যেটাকে কয়েন বলি, ধাতব মুদ্রা সেগুলো, আর কাগজি মুদ্রা বা পেপার মানি। দেশে অর্থ সরবরাহের যদি ঘাটতি দেখা দেয় তাহলে সরকার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে নতুন ধাতব মুদ্রা বা কাগজি মুদ্রার প্রচলন করে, আবার অধিক পরিমাণে মুদ্রা ছাপায়, ফলে অর্থের যোগান বৃদ্ধি পায়। আবার দেশে অর্থের সরবরাহ যদি বেশি হয়ে যায় বা মুদ্রাস্ফীতি হয়, সেক্ষেত্রে সরকার ধাতব মুদ্রা এবং কাগজি যে পেপার মানি যেগুলো সেগুলো বাতিল ঘোষণা করে কিংবা নির্দিষ্ট মানের মুদ্রাকে নিষিদ্ধ করে দেয়। যেমন বলা হলো যে 5 টাকার কয়েনগুলো আর নিষিদ্ধ করে দেওয়া হলো, সেগুলো বাজার থেকে তুলে নেওয়া হলো। তো এরকম অনেক সময় করা হয়। এর ফলে অর্থের যোগান হ্রাস পায় এবং মুদ্রাস্ফীতি দূর হয়। এভাবে মুদ্রার ইস্যু নিয়ন্ত্রণের মাধ্যমে সরকার দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখার চেষ্টা করে। এরপর সেটা হচ্ছে ব্যাংক রেট বা ব্যাংক হার। ব্যাংক হারটা হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকগুলো যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করে সেই সুদের হারকে বলা হয় ব্যাংক হার বা কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার। সরকার কর্তৃক আদিষ্ট হয়ে কেন্দ্রীয় ব্যাংক তার সুদের হার বাড়াতে পারে বা কমাতে পারে, এভাবে মুদ্রার সরবরাহকে নিয়ন্ত্রণ করে। যদি অর্থের যোগান হ্রাস করার প্রয়োজন হয় তাহলে কেন্দ্রীয় ব্যাংক তার ব্যাংক রেটটা বৃদ্ধি করে। এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ গ্রহণের পরিমাণ কমে যায়। আবার ব্যাংক রেট বৃদ্ধি পেলে বাণিজ্যিক ব্যাংকগুলো যে ঋণ প্রদান করে সেটার সুদের হার বেড়ে যায়, ফলে দেশের সামগ্রিক ঋণের পরিমাণ কমে যায়, যা অর্থের সরবরাহকে কমিয়ে দেয়। আবার বিপরীতটাও ঘটে, যেমন ব্যাংক রেট যদি কমিয়ে দেওয়া হয় তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ গ্রহণের পরিমাণ বেড়ে যাবে এবং বাণিজ্যিক ঋণের সুদের হার কমে যাবে, ফলে ঋণের সরবরাহ বেড়ে যাবে। তো এভাবেও অর্থের যোগান একটা দেশের অর্থনীতিতে নিয়ন্ত্রণ করার জন্য ব্যাংক হার ব্যবহার করে সরকার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে। তারপর যে পয়েন্টটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ন্যূনতম রিজার্ভ অনুপাত বা মিনিমাম রিজার্ভ রেশিও। এটা হলো বাণিজ্যিক ব্যাংক, আমরা জানি আমানতকারীদের কাছ থেকে অর্থ জমা রাখে, তার বিনিময়ে সুদ প্রদান করে, এটাই তার মূল ব্যবসা। তো এই বাণিজ্যিক ব্যাংকগুলো আমানতকারীদের নিকট থেকে যে পরিমাণ অর্থ আমানত হিসেবে রাখে তা থেকে একটা নির্দিষ্ট হারে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে বা রিজার্ভ রাখতে হয়। যে হারে বাণিজ্যিক ব্যাংক তার এই আমানতকৃত অর্থের অংশ কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ রাখে সেই হারকেই বলা হয় রিজার্ভ হার, বা ন্যূনতম যে হারে রাখা হয় রিজার্ভ সেটাকে বলা হয় মিনিমাম রিজার্ভ রেশিও। কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের হার কমিয়ে বাড়িয়ে অর্থের যোগান নিয়ন্ত্রণ করে। অর্থের যোগান যদি কমানোর প্রয়োজন হয় তাহলে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের হার বৃদ্ধি করে দেয়, ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণযোগ্য তহবিল কমে যায় এবং দেশে ঋণের সরবরাহটা কমে যায়। আবার রিজার্ভের হার যদি কমিয়ে দেওয়া হয় তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ দেওয়ার ক্ষমতা বেড়ে যায় এবং দেশে ঋণের যোগান বৃদ্ধি পায়। ন্যূনতম রিজার্ভ অনুপাত এভাবে আর্থিক নীতির একটি ইনস্ট্রুমেন্ট হিসেবে বা হাতিয়ার হিসেবে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে ভূমিকা রাখে। এরপর যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খোলা বাজারে ঋণপত্র ক্রয় বিক্রয়, যেটাকে বলা হয় ওপেন মার্কেট অপারেশন। সরকার কেন্দ্রীয় ব্যাংক কিংবা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণপত্র, সঞ্চয়পত্র, বন্ড ইত্যাদি ওপেন মার্কেটে ক্রয় বিক্রয় করে থাকে। আমরা এসবের সঞ্চয়পত্রের নাম অনেক শুনেছি, অনেকের পরিবার আছে
অনেকে জানে তাদের অভিভাবকরা সঞ্চয়পত্র ক্রয় করেন কিংবা এই ধরনের কথাবার্তা বাসায় হয়ে থাকে, তাই এই শব্দগুলো তোমাদের কাছে পরিচিত। তো সরকার এটা ওপেন মার্কেটে ক্রয় বিক্রয় করে থাকে। দেশে অর্থের সরবরাহ বৃদ্ধি পেলে কিংবা বাণিজ্যিক ব্যাংকের ঋণদান যদি অধিক মাত্রায় বৃদ্ধি পায়, সরকার সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তখন আকর্ষণীয় সুদের হারে সরকার বিভিন্ন ধরনের ঋণপত্র, সঞ্চয়পত্র এবং বন্ড বাজারে ছাড়ে। এই সুদের হার বেশি হলে মানুষ আকর্ষণ বোধ করে বেশি মুনাফার জন্য, তখন কি করে, ঋণপত্র, সঞ্চয়পত্র এগুলো ক্রয় করে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এই সমস্ত ঋণপত্র ক্রয় করার ফলে তাদের হাতে নগদ অর্থ এবং বাণিজ্যিক ব্যাংকে যে সঞ্চিত অর্থ থাকে সেটার পরিমাণ কমে যায়। ব্যাংকে গচ্ছিত অর্থটা থেকে যখন তারা ঋণপত্র থেকে বেশি সুদ পাচ্ছে, তখন কি করবে, এই ব্যাংকের অর্থটা তুলে নিয়ে সেটা দিয়ে সঞ্চয়পত্র কিনবে। তখন ব্যাংকের যে গচ্ছিত টাকা সেটার পরিমাণ কমে যাবে, ফলে অর্থের সরবরাহ হ্রাস পাবে এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদানের ক্ষমতাও হ্রাস পাবে। কারণ আমরা জানি এই আমানতকৃত অর্থটাই আবার ঋণ হিসেবে প্রদান করে। এটাই বাণিজ্যিক ব্যাংকের মূল ব্যবসা, আমানত গ্রহণ করা এবং ঋণ প্রদান করা। আবার যখন অর্থনীতিতে অর্থের সরবরাহ বৃদ্ধি করার প্রয়োজন হয়, তখন সরকার খোলা বাজারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে ঋণপত্র, সঞ্চয়পত্র, বন্ড ইত্যাদি ক্রয় করে। ফলে জনসাধারণের হাতে নগদ অর্থ এসে অর্থের যোগান বৃদ্ধি করে। তো এটাই হচ্ছে ওপেন মার্কেট অপারেশন বা খোলা বাজারে ঋণপত্র ক্রয় বিক্রয়। এছাড়াও গুণগত ইনস্ট্রুমেন্ট একটা আছে, সেটা হচ্ছে যে অর্থের যোগান হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে আমরা এতক্ষণ যেগুলোকে দেখলাম সেগুলোকে বলা হয় মূলত পরিমাণগত হাতিয়ার। এই পরিমাণগত হাতিয়ার ছাড়াও কিছু গুণগত কৌশল রয়েছে যেটা ব্যবহার করে সরকারের পক্ষে কেন্দ্রীয় ব্যাংক অর্থের যোগান নিয়ন্ত্রণ করতে পারে। এই হাতিয়ারগুলোর মধ্যে রয়েছে নৈতিক চাপ কিংবা উৎসাহ প্রদান। যেমন ঋণপত্র যদি সরকার বিক্রি করতে চায় তাহলে সেটার ব্যাপারে উৎসাহিত করতে পারে। ঋণপত্র ক্রয় করলে বা সঞ্চয়পত্র ক্রয় করলে ট্যাক্সের ক্ষেত্রে কোনো সুবিধা পাবে, বা এরকম বিভিন্নভাবে উৎসাহিত করে তাকে জনগণকে ঋণপত্র ক্রয়ে উৎসাহিত করতে পারে। তারপর ঋণের রেশনিং, ঋণদান নিষিদ্ধকরণ, এরকম কিছু বিষয় রয়েছে যেটাকে বলা হচ্ছে গুণগত হাতিয়ার। এভাবে মূল কাজটাই হচ্ছে আর্থিক নীতির ইনস্ট্রুমেন্টগুলোর যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা, একটি সহনীয় মুদ্রাস্ফীতি বজায় রাখা, যা দেশের অর্থনীতির জন্য কল্যাণকর। এবার আমরা দেখি আর্থিক নীতির উদ্দেশ্যটা কি। সরকার কেন কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখার এই চেষ্টাটা করে সেটা আমরা এবার দেখব। মনিটারি পলিসি বা আর্থিক নীতি অর্থের মূল্য স্থিতিশীল রাখার মাধ্যমে সাধারণ দাম স্তর স্থিতিশীল রাখে। দাম স্তর স্থিতিশীল রাখার পেছনে যেসব উদ্দেশ্য থাকে সেগুলো হলো বেকার সমস্যার সমাধান, উৎপাদন বৃদ্ধি, সামাজিক অর্থনৈতিক কল্যাণ বৃদ্ধি, বাণিজ্য চক্রের উত্থান পতন রোধ, সামাজিক আয় স্তরে ভারসাম্য আনয়ন প্রভৃতি। অর্থাৎ মূল্যের স্থিতিশীলতা অর্জন করা সম্ভব না হলে বেকার সমস্যা থাকবে, আয় বন্টনে অসমতা থাকবে, অর্থনীতিতে মন্দা অবস্থা থাকবে, বেকারত্ব বৃদ্ধি পাবে। এই অবস্থায় সামাজিক শৃঙ্খলা ব্যাহত হবে। তাই মূল্যস্তরের স্থিতিশীলতা অর্জন সার্বিক অর্থনৈতিক এবং সামাজিক কল্যাণের জন্য প্রয়োজন। অর্থের অভ্যন্তরীণ ও বৈদেশিক মূল্যের মধ্যে সমন্বয় সাধন, এটা হচ্ছে আর্থিক নীতির আরেকটি উদ্দেশ্য। আন্তর্জাতিক বিনিময় হার দ্বারা বৈদেশিক বাণিজ্য পরিচালিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে স্বর্ণমান প্রচলিত ছিল, তখন স্বর্ণের অবাধ চলাচলের মাধ্যমে বৈদেশিক বিনিময় হারের স্থিতিশীলতা বজায় থাকত। কিন্তু আধুনিক সময়ে IMF এর সাথে সামঞ্জস্য রেখে দেশের আর্থিক নীতি দ্বারা একটি আন্তর্জাতিক বিনিময় হার নির্ধারণ করা হয় এবং দেশের অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে অর্থের অভ্যন্তরীণ ও বৈদেশিক মূল্যের মধ্যে সমন্বয় সাধনের ব্যবস্থা করা হয়। অর্থের নিরপেক্ষতা এবং বাণিজ্য চক্র নিয়ন্ত্রণ।
এটি হচ্ছে আর্থিক নীতির আরেকটি উদ্দেশ্য। নিরপেক্ষ আর্থিক নীতির লক্ষ্য হলো মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনের প্রভাব দূর করে মূল্যস্তরকে স্থিতিশীল রাখা। বাণিজ্য চক্রের যে নেগেটিভ নেতিবাচক যে প্রভাবগুলো রয়েছে সেটা দূর করতে হলে ব্যাংক সৃষ্ট ঋণকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। কেন্দ্রীয় ব্যাংক আর্থিক নীতির মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে মুদ্রাস্ফীতি এবং মন্দার হাত থেকে দেশকে রক্ষা করতে পারে। আর্থিক নীতির আরেকটি উদ্দেশ্য হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি। মুদ্রানীতির বা আর্থিক নীতির অন্যতম প্রধান উদ্দেশ্য হলো বিনিয়োগ বাড়ানো। মুদ্রার যোগান বাড়লে অর্থাৎ সুলভ মুদ্রানীতি অনুসরণ করলে সুদের হার কমবে এবং সুদের হার কমলে উৎপাদন ব্যয় কমবে, ফলে উদ্যোক্তারা বিনিয়োগ বাড়াবে। তাই বিনিয়োগ বৃদ্ধির জন্য আর্থিক নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর রয়েছে নিয়োগ বৃদ্ধি। জেএম কিনসের মতে দেশের আর্থিক নীতির লক্ষ্য হওয়া উচিত কিভাবে দেশের সম্পদের পূর্ণ নিয়োগ করা যায়। আর্থিক নীতি এমনভাবে পরিচালিত হতে হবে যাতে নিয়োগ বৃদ্ধি পায়। আর্থিক নীতি মানে নিয়োগ বাড়তে থাকে এবং দেশে অতিরিক্ত মুদ্রাস্ফীতির কবলে না পড়ে, একটা স্থিতিশীল অর্থনৈতিক অবস্থা বজায় থাকে, এমন আর্থিক নীতি যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাম্য। এরপর রয়েছে সহনশীল দাম স্তর। প্রত্যেক দেশের আর্থিক নীতির উদ্দেশ্য হচ্ছে যে দাম স্তরকে সহনশীল রাখা। যে অর্থনৈতিক কি বলে মুদ্রা সংকোচন, যেটা মুদ্রা সংকোচনটাও কিন্তু অর্থনীতির জন্য কল্যাণকর নয়। তাই একটি মৃদু বর্ধনশীল দাম স্তরের পক্ষে হওয়া উচিত আর্থিক নীতি। এর ফলে বিনিয়োগ বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। তবে সেই মুদ্রাস্ফীতিটা যাতে সহ্য সীমার বাইরে চলে না যায়, যেটা কিনা আবার অর্থনৈতিক অস্থিরতা এবং অস্থিরতা তৈরি করবে এবং জীবনযাত্রার মানকেও প্রভাবিত করবে। তারপর রয়েছে মূলধন গঠন। একটি সুষ্ঠু আর্থিক নীতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের সাহায্যে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো যেগুলো বিক্ষিপ্ত অবস্থায় থাকে সেগুলোকে একত্রিত করে মূলধনের যোগান বৃদ্ধি করে থাকে। অর্থনৈতিক অবকাঠামোকে শক্তিশালী করা আর্থিক নীতির আরেকটি উদ্দেশ্য। একটি উৎপাদনমুখী আর্থিক নীতির মাধ্যমে দেশের কৃষি, শিল্প, বাণিজ্যিক এবং পরিবহনের মধ্যে একটি সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন শুরু করা যায় বা উন্নয়ন সাধন করা যায়। এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সবশেষে রয়েছে অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়নই আর্থিক নীতির চূড়ান্ত উদ্দেশ্য। দেশের মোট দ্রব্য সেবার যোগানের সাথে মোট অর্থের চাহিদার ভারসাম্য রক্ষা করার দায়িত্ব দেশের অর্থ কর্তৃপক্ষের উপর রয়েছে। যখন অতিরিক্ত অর্থের চাহিদা দেখা যায় এবং দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা থাকে, তখন অর্থ কর্তৃপক্ষ সেটা নিয়ন্ত্রণ করে। অর্থের চাহিদা যখন দ্রব্য সামগ্রী এবং সেবার যোগানের চেয়ে কম হয় এবং দ্রব্যমূল্য হ্রাস পাওয়ার আশঙ্কা থাকে, তখন ঋণের প্রসার ঘটানো হয়। এই নমনীয় আর্থিক নীতির মাধ্যমেই সেটা করা সম্ভব। সাধারণভাবে আর্থিক নীতির উদ্দেশ্য হলো অর্থের প্রাপ্তি এবং অর্থ ব্যয় নিয়ন্ত্রণ করে দেশের অর্থনৈতিক কল্যাণ বৃদ্ধি করা। তবে অর্থনৈতিক উন্নয়নের মতো চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য রাজস্ব নীতি এবং অর্থনীতি দুটির একত্রীকরণ বা সামঞ্জস্যপূর্ণ ব্যবহারটা অধিক ফলপ্রসূ হয়। এই হলো আমাদের আর্থিক নীতির গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলো। আর্থিক নীতিগুলোকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়: সম্প্রসারণমূলক বা এক্সপ্যানশনারি মনিটারি পলিসি, সংকোচনমূলক বা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি এবং নিরপেক্ষ বা নিউট্রাল মনিটারি পলিসি। কোনো দেশের অর্থনৈতিক অগ্রগতি সাধন করতে হলে বিনিয়োগ এবং নিয়োগ বৃদ্ধি করতে হয়। বিনিয়োগ এবং নিয়োগের পরিমাণ বৃদ্ধি করতে গিয়ে সরকার যখন মানি সাপ্লাই বৃদ্ধি করে, তখন তাকে সম্প্রসারণমূলক আর্থিক নীতি বা এক্সপ্যানশনারি মনিটারি পলিসি বলা হয়।
সম্প্রসারণমূলক আর্থিক নীতি গ্রহণ করা হলে মুদ্রার সরবরাহ বৃদ্ধি পায়। এর সরবরাহ বৃদ্ধি করার জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করা হয় সেগুলো হচ্ছে ব্যাংকের রিজার্ভের হার কমানো হয়, ব্যাংক রেট কমানো হয়, ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে সরকার ঋণপত্র, সঞ্চয়পত্র, বন্ড ইত্যাদি ক্রয় করে, ইতিমধ্যে সেটা আমরা ব্যাখ্যা করেছি। সম্প্রসারণমূলক মনিটারি পলিসিগুলো আমরা দেখতে পাচ্ছি খোলা বাজারের মাধ্যমে, যেটা বা ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে ঋণপত্র, সঞ্চয়পত্র, বন্ড ক্রয় করা এবং কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে নতুন মুদ্রা ছাপানো, এতে মানি সাপ্লাই বৃদ্ধি পায়। সংকোচনমূলক বা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি হচ্ছে যে কোনো দেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য সরকার যখন মুদ্রার সরবরাহ হ্রাস করে, তখন হ্রাস করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে, সেগুলোকে বলে সংকোচনমূলক আর্থিক নীতি বা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। সংকোচনমূলক আর্থিক নীতি গ্রহণ করা হলে অর্থের সরবরাহ কমে যায় এবং মুদ্রাস্ফীতি দূর হয়। অর্থের সরবরাহ হ্রাস করার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করা হয় সেটা হচ্ছে ব্যাংক রিজার্ভের হার বৃদ্ধি করা বা মিনিমাম রিজার্ভ রেশিওটা বৃদ্ধি করা, ব্যাংক রেট বৃদ্ধি করা, খোলা বাজারের মাধ্যমে ঋণপত্র, সঞ্চয়পত্র, বন্ড এগুলো বিক্রি করা, পুরাতন ছেঁড়া নোট বাজার থেকে তুলে নেওয়া, এগুলো। উপরে তৃতীয় যেটি নিরপেক্ষ বা নিউট্রাল মনিটারি পলিসি। এই নিরপেক্ষ মুদ্রানীতি মুদ্রার নিরপেক্ষতা ধারণা থেকে এসেছে। এটি পি উইকস্টিড নামে একজন অর্থনীতিবিদের লেখায় প্রথম পাওয়া যায়। সাধারণত মুদ্রার যোগানের পরিবর্তন দ্বারাই আর্থিক নীতির প্রকাশ পায়, যে মুদ্রার যোগান বাড়ানো বা কমানোর মাধ্যমে। এজন্য এর যোগানের পরিবর্তন হলেও যদি উৎপাদন, নিয়োগ, দ্রব্যমূল্য এগুলোর পরিবর্তন না হয়, তবে সেটাকে বলা হয় নিরপেক্ষ মুদ্রানীতি। নিরপেক্ষ মুদ্রানীতি মুদ্রার যোগান স্থির রাখাকে সুপারিশ করে। তাহলে আমরা দেখলাম যে আর্থিক নীতি যেগুলো আছে সেগুলোকে আবার তিনটি ভাগে ভাগ করা হচ্ছে: সম্প্রসারণমূলক বা এক্সপ্যানশনারি মনিটারি পলিসি, সংকোচনমূলক বা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি এবং নিরপেক্ষ বা নিউট্রাল মনিটারি পলিসি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রসারণমূলক নীতির অন্তর্ভুক্ত কোনগুলো: ব্যাংক রিজার্ভের হার কমানো, ব্যাংক হার কমানো, খোলা বাজার নীতি গ্রহণ, যে ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে সঞ্চয়পত্র, বন্ড এগুলো ক্রয় করা, এবং এখানেও বলা হচ্ছে খোলা বাজার নীতি গ্রহণ, মানে ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে বন্ড ইত্যাদি বিক্রি করার মাধ্যমে সেটা করা হয়। আর সম্প্রসারণমূলক আর্থিক নীতিতে নতুন নোট ছাপানো হয়, আর সংকোচনমূলক আর্থিক নীতিতে পুরাতন এবং ছেঁড়া নোট বাজার থেকে তুলে নেওয়া হয়। তো এভাবে সম্প্রসারণমূলক এবং সংকোচনমূলক আর্থিক নীতিগুলো ব্যবহার করে অর্থনীতির অর্থনৈতিক অবস্থাকে স্থিতিশীল রাখার চেষ্টা করে সরকার। আর্থিক নীতির কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেটা আমরা এবার দেখব। 30-এর দশকে মহামন্দার পূর্বে অর্থনৈতিক স্থিতিশীলতার উপায় হিসেবে মনিটারি পলিসি সবচেয়ে ভালো উপায় হিসেবে মনে করা হতো, কিন্তু এই 30-এর দশকের যে গ্রেট ডিপ্রেশন সেটা দূর করার ক্ষেত্রে এই নীতির ভূমিকা ছিল খুবই দুর্বল। পরবর্তীতে জন ম্যানিয়ার্ড কেইন্স বলেছেন যে এটি অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন এবং সেটা বজায় রাখার ক্ষেত্রে এই আর্থিক নীতির ভূমিকা আসলে খুবই সীমিত। আর্থিক ব্যবস্থাপনা একটা জটিল পদ্ধতি। কেন্দ্রীয় ব্যাংক এ ব্যাপারে অগাধ নিয়ন্ত্রণের অধিকারী নয়। অর্থের যোগানকে প্রভাবিত করতে পারে এমন অনেক উপাদান অর্থনীতিতে রয়েছে, যার সবগুলো নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে সম্ভব নয়। তাছাড়া আর্থিক নীতি অনেক সময় স্বয়ংক্রিয়ভাবে কাজও করে না। বাণিজ্য চক্র প্রতিরোধে এই আর্থিক নীতির কার্যকারিতা অসম্পূর্ণ। মুদ্রাস্ফীতি অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক কন্ট্রাকশনারি মুদ্রানীতি অনুসরণ করে দেশের ঋণের প্রবাহ নিয়ন্ত্রণ করতে সক্ষম হতে পারে, কিন্তু বাণিজ্য চক্রের অবনতির সময় সুলভ মুদ্রানীতি অনুসরণ করা হলেও ব্যবসায়ীরা ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ গ্রহণ করবে এমন নিশ্চয়তা নেই। যদি তাদের ব্যবসার যে মুনাফার প্রত্যাশা যদি খুব ইতিবাচক না হয় বা তারা আশানুরূপ মুনাফা অর্জন করতে পারবে এমন না হয়, সেক্ষেত্রে তারা ঋণ গ্রহণ নাও করতে পারে। তাছাড়া অতিরিক্ত রিজার্ভ থাকলে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ প্রদানে অনাগ্রহী হতে পারে।
এসব কারণে মুদ্রাস্ফীতি বিরোধী হাতিয়ার হিসেবে আর্থিক নীতি যথেষ্ট কার্যকর হলেও অর্থনৈতিক যে মন্দা প্রতিরোধ করার ক্ষেত্রে এটি খুব একটা সফল হয় না। এরপর আরেকটি সীমাবদ্ধতা হচ্ছে যে কস্ট পুশ ইনফ্লেশন বা ব্যয়জনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এই আর্থিক নীতি কম কার্যকর। বাজারে যদি শক্তিশালী শ্রমিক সংঘ থেকে থাকে সেক্ষেত্রে আর্থিক মজুরি বৃদ্ধি পায়, আবার উৎপাদকের মুনাফার প্রবণতার কারণেও অতিরিক্ত মুনাফা প্রবণতার কারণেও মুদ্রাস্ফীতির সৃষ্টি হতে পারে। বাজারে যদি শক্তিশালী শ্রমিক সংঘ এবং ব্যবসা প্রতিষ্ঠানের একচেটিয়া শক্তি থাকে তাহলে কস্ট পুশ ইনফ্লেশন দেখা দেয়। এই অবস্থায় মুদ্রানীতির আসলে করার তেমন কিছু নেই। কেন্দ্রীয় ব্যাংক যদি কন্ট্রাকশনারি মুদ্রানীতি গ্রহণ করে সেক্ষেত্রে মুনাফাতাড়িত বা মজুরি বৃদ্ধিজনিত যে মুদ্রাস্ফীতি সেটার তীব্রতা কিছুটা কমাতে সক্ষম হতে পারে, কিন্তু মুদ্রাস্ফীতি একেবারে নির্মূল করতে অক্ষম। সরকারি উদ্দেশ্যের সাথে বিরোধপূর্ণ বা কনফ্লিক্ট উইথ গভর্নমেন্ট অবজেক্টিভস, সরকারের উদ্দেশ্যের সাথে কিছুটা ক্ষেত্রে বিরোধিতা দেখা যায়। সেটা হচ্ছে প্রত্যেক ঋণ গ্রহীতা কম সুদের হার পছন্দ করে, সেটা আমরা জানি। সরকারও এর ব্যতিক্রম নয়। সরকারকে অনেক সময় ঋণ গ্রহণ করতে হয় এবং সরকারও কম সুদে ঋণ নেওয়াটাকে পছন্দ করবে, কারণ সরকারকে অনেক সময়ই ব্যাংক ব্যবস্থা থেকে প্রচুর পরিমাণে ঋণ গ্রহণ করতে হয়। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়ে দিয়ে মুদ্রাস্ফীতি বিরোধী একটি সুদের হার বৃদ্ধিকে মুদ্রাস্ফীতি বিরোধী একটি হাতিয়ার, গুরুত্বপূর্ণ হাতিয়ার বা ইনস্ট্রুমেন্ট মনে করে। তো এই জন্য মুদ্রাস্ফীতির সময় সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্যের মধ্যে একটা কনফ্লিক্ট দেখা দিতে পারে। বিভিন্ন দেশে এই সময় সুদের হার নির্ধারণের ক্ষেত্রে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটা সমঝোতা হয় বটে, তবে এর ফলে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি বিরোধী যে মুদ্রানীতির কার্যকারিতা সেটা কিন্তু আর অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। এরপরে যেটা সেটা হচ্ছে অর্থের প্রচলন গতি পরিবর্তন। ডিসক্রিশনারি মুদ্রানীতি অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক দুটো পদ্ধতি অবলম্বন করার কথা। একটা হচ্ছে বাণিজ্য চক্রের সমৃদ্ধির সময় কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি প্রতিরোধে মুদ্রার যোগান হ্রাস করবে, আর অর্থনৈতিক মন্দার সময় অর্থনীতি পুনরুদ্ধারের জন্য মুদ্রার যোগান বৃদ্ধি করবে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এই দুটো কার্যক্রম মুদ্রার গতিবেগের পরিবর্তনও করতে পারে, তাই কেন্দ্রীয় ব্যাংকের এই দুটি কার্যক্রম অনেক সময় অকার্যকর হয়ে যায়। বাণিজ্যিক ব্যাংকের পোর্টফোলিও ব্যবস্থাপনা আর্থিক নীতির আরেকটি সীমাবদ্ধতা, সেটা হচ্ছে যে কঠোর মুদ্রানীতির সময় বাণিজ্যিক ব্যাংক নিজের কাছে রক্ষিত সরকারি ঋণপত্র কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিক্রি করে ঋণ চাহিদা মেটানোর ব্যবস্থা করে নিতে পারে। এর ফলে দেশে মোট ব্যয় বেড়ে যেতে পারে। এই অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের যে কন্ট্রাকশনারি যে মুদ্রানীতি বা কঠোর মুদ্রানীতি অনেকাংশেই অকার্যকর হয়ে যায়। বাণিজ্যিক ব্যাংকের এই পোর্টফোলিও ব্যবস্থাপনা অর্থের প্রচলন গতিও বৃদ্ধি করে, ফলে কঠোর মুদ্রানীতি অনেকটা অকার্যকর করে ফেলতে পারে। নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা। ব্যাংক বহির্ভূত কিছু আর্থিক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো ঋণ প্রদান বা অর্থ আমানত রাখে, এ ধরনের কাজ করে থাকে। তো এসব প্রতিষ্ঠানের কার্যক্রম মুদ্রানীতির কার্যকারিতা অনেকাংশে ব্যাহত করতে পারে। এটা হতে পারে যে ঋণ প্রদানের জন্য এসব প্রতিষ্ঠান ঋণপত্র বিক্রি করে, এর ফলে মুদ্রার প্রচলন গতি বৃদ্ধি পায়। আর দ্বিতীয়ত কঠোর মুদ্রানীতির সময় সুদের হার বৃদ্ধি পায়। এই অবস্থায় এসব প্রতিষ্ঠান সুদের হার বৃদ্ধি করে সঞ্চয়কারীদের কাছ থেকে বেশি আমানত সংগ্রহের চেষ্টা করে। এই অবস্থায় তাদের ঋণ দানের ক্ষমতাটা বেড়ে যায়। এর ফলে মুদ্রার বা অর্থের প্রচলন গতিও বৃদ্ধি পায়। এভাবে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম কঠোর মুদ্রানীতি অনেকটা অকার্যকর করে দিতে পারে। সব শেষ যেটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সময় পরিধি। সময় পরিধি বিবেচনা করলে অর্থনীতিতে তিন ধরনের লেগস বা ব্যর্থতা দেখা যায়। একটা হচ্ছে স্বীকৃতির ব্যর্থতা, অর্থাৎ কার্যক্রমের প্রয়োজনীয়তা এবং তার স্বীকৃতি পাওয়ার যে সময় এর মধ্যকার ব্যবধানটা বেশি হতে পারে। প্রশাসনিক পশ্চাৎগামিতা বা অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাগ, সেটা হচ্ছে স্বীকৃতি এবং কার্যক্রম আরম্ভের মধ্যবর্তী সময়ের ব্যবধান বেশি হতে পারে। এবং সর্বশেষ অপারেশন ল্যাগ বা কার্যক্রম আরম্ভ করা এবং এর কার্যকারিতার মাত্রার মধ্যে সময়ের ব্যবধান বেশি হতে পারে। তো এসব কারণে দেখা যায় আর্থিক নীতি অনেক সময় অর্থনৈতিক স্থিতিশীলতা
বজায় রাখার ক্ষেত্রে ব্যর্থ হয়ে যায়, অনেকাংশেই ব্যর্থ হয়ে যায়। আজ তোমাদের একটি বাড়ির কাজ দিয়ে দিলাম, অর্থনৈতিক উন্নয়নে আর্থিক নীতির ভূমিকা লিখো। গত ক্লাসে আমি বলেছিলাম তোমাদেরকে কয়েকটি বইয়ের নাম, যেগুলো তোমাদের সিলেবাসের নিচে উল্লেখ করা আছে, রেফারেন্স বইগুলো, সেগুলোর সাহায্য নিয়ে এবং আজকের ক্লাসটি শুনে এই হোমওয়ার্কটি করতে তোমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তোমরা আজকের ক্লাসটি বারবার শুনবে এবং বই সাথে নিয়ে বসে তারপর শুনবে এবং হোমওয়ার্কটি করবে। এই হোমওয়ার্কের সাথে আমি একটি ছবি জুড়ে দিয়েছি। ছবিটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে এবং এটা তোমাদের জন্য চিন্তার খোরাক হতে পারে বলে আমার মনে হয়েছে, তাই এটা জুড়ে দিয়েছি। এই ছবিতে দেখা যাচ্ছে ইউএস কারেন্সি, ইউএস ডলার, এবং সেখানে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের ছবি এবং ছবিতে মাস্ক দেয়া আছে। এই ছবির মূল বিষয়টা হচ্ছে এরকম যে অর্থনীতির উপর এই কোভিড-19 পরিস্থিতির বা এই প্যান্ডেমিকের প্রভাব কি হতে পারে। তোমরা নিজেরা সেটা লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবে না এবং বের হলে যদি হতেই হয় তাহলে সামাজিক দূরত্বটা বজায় রাখবে, কমপক্ষে 6 ফিট দূরত্ব বজায় রাখবে, অবশ্যই মাস্ক ব্যবহার করবে। বাসায় অনেক সময় একঘেয়ে লাগতে পারে পড়াশোনা করতে করতে, তাই শুধু পড়ার বই না, অন্যান্য ভালো বই পড়বে, বিভিন্ন সৃজনশীল কাজে নিজেকে নিযুক্ত করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।